শিহাব শাহিন বরবাদ মানুষ কেন দেখবে, দাগি মানুষ কেন দেখবে? যখন মানে সিনেমাটা রিলিজ হবে তখন তাহলে কি অবস্থা হবে? পুষ্পা, জওয়ান, সুলতান, সিকান্দার, তারপরে আসবে আমাদের বাংলাদেশের সিনেমা বরবাদ। বুঝতে পারছি না মানে এটা এরকম কেন হয় ইন্ডাস্ট্রির মধ্যে। মানে আমাদের এখানেও হয় না বলবো না, আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতেও হয়, কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রি মানে ঢালিউড ইন্ডাস্ট্রির মধ্যে দেখেছি জিনিসটা একটু হলেও বেশি। এটা কেন? এটা হচ্ছে ফিল্ম পলিটিক্স চেষ্টা করে কিন্তু পারবে না, কারণ শাকিব খানের সেই গার্ডস আছে, শাকিব খান সেই লেভেলে পৌঁছে গেছে যেখানে পৌঁছে গেলে এই সমস্ত ছোটখাটো পলিটিক্স করে কোনো লাভ নাই। শাকিব খান এখন ওই লেভেলে নাই যে লেভেলে এরা মনে করে। কারণ হচ্ছে এই দেখো একটা অবাক করা বিষয়, অন্যান্য হিরোর এত সিনেমা আসে, এত কিছু করে, তারা কোনো কিছু নিয়ে কিন্তু আমরা খুব একটা কথা বলি না, মন থেকেই কথা কেমন জানি আসে না। কিন্তু শাকিব খান যে কোনো কিছু যদি করে, একটা স্ট্যাটাসও যদি দেয় সিম্পল, তখন শাকিব খানকে নিয়ে অটোমেটিকলি আমি তো নতুন, আমার চেয়ে অনেক আগে থেকে অনেকে ভিডিও মেক করে, সাথে সাথে কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, এটা শুধু মানে ইউটিউবারদের কথা বলতেছি না, গণমাধ্যম কর্মীরাও অ্যাক্টিভ হয়ে যায়। তো এইটা আসলে একটা পাওয়ার, একটা মেগাস্টারের হচ্ছে স্টারডম এইখানেই, সফলতা এইখানেই। সো শাকিব খানের বিরুদ্ধে যারা আছে, এখনো যারা আছে, নানান সময় নানান ধরনের কথা বলতেছে, বরবাদ নিয়ে নানান ধরনের নেগেটিভিটি চেষ্টা করতেছে ছড়ানোর, কোনো লাভ নাই। দিন শেষে ইন্ডাস্ট্রি হিট বরবাদ হবে, কারণ হচ্ছে শাকিব খানের পাশে ছাত্রা সাকিবিয়ানরা আছে, দর্শক আছে, ভালো একটা সিনেমা পেলে তারা লুফে নিবে। কি বলো? একদম। এবং বরবাদে যা দেখাতে আসছে মেগাস্টারকে আমরা যেরকম ভাবে দেখতে পারবো, মানে এইটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স, জানি না। এইটা দেখার পর তাহলে ভাবো, এখন থেকে যদি এই অবস্থা হয়, তাহলে এই সিনেমাটার যখন মানে সিনেমাটা রিলিজ হবে তখন তাহলে কি অবস্থা হবে? ফিল্ম পলিটিক্স চলতেই থাকবে। আরে চলুক, পলিটিক্স করে কোন পর্যন্ত যাবে? ও ভালো কথা মনে করছো, বরবাদ নিয়ে যখন কথা বলতেছি, আমি না এটা নিয়ে ভিডিও করি নাই, সো এইখানে কথা বলি, ভিডিও যেহেতু করা হয়নি, ভাবছিলাম করব। শিহাব শাহিন খুবই গুণী একজন পরিচালক, আমার দৃষ্টিতে আমার খুব প্রিয় একজন পরিচালক ছিলেন, কিন্তু তার উপরেও আমি হতাশ। আমি আসলে নিজের চোখে বিশ্বাস করতে পারতেছিলাম না যে উনি ওই ধরনের কথা বলছে। আমি যখন ফেসবুকে স্ট্যাটাস দেখলাম বিশ্বাস করি নাই। আমি তখন ভাবলাম যে এটা আমি ভিডিও খুঁজি কোথায় আছে, ইউটিউবে সার্চ করে যে শিহাব শাহিনের ইন্টারভিউ, দাগির ইন্টারভিউ। ঠিক আছে, আমি একদম ডিরেক্ট বলতেছি আজকে তোমার কাছে। হ্যাঁ, ইন্টারভিউটা সার্চ করে বের করে শুনতে অবাক। উনি যে কথাটা বলছে, উনি বরবাদের নাম মেনশন করেন নাই, খুবই টেকনিক্যালি বলছে, বাট ওনাকে কিন্তু প্রশ্নটা করা হয়েছিল বরবাদ সম্পর্কেই। কথা বুঝছো? ওনাকে প্রশ্ন করা হয়েছে বরবাদ সম্পর্কে, শাকিব খান সম্পর্কে রিলেটেড প্রশ্ন। ওই সময় উনি কিভাবে উত্তরটা দিছে, ওনারও প্রশ্ন করা হয়েছে যে দাগি মানুষ কেন দেখবে। সেম প্রশ্ন আমি মেহেদী হাসান হৃদয়ে করছিলাম, তুমি আমার ইন্টারভিউটা দেখো, এখানে আছে, আমি দেখেছি, আমি তোমার ইন্টারভিউ দেখেছি। বরবাদ মানুষ কেন দেখবে, একদম আমি প্রশ্ন করেছিলাম বরবাদ মানুষ কেন দেখবে। তখন মেহেদী হাসান হৃদয়ের উত্তর ছিল বরবাদ একটা ভালো গল্পের সিনেমা, বরবাদ একটা এমন সিনেমা যেটা আমি দর্শকদের জন্য তৈরি করেছি, দর্শকরা দেখবে, একটা ভালো গল্পের সিনেমা, প্লাস অ্যাকশন আছে, ব্রুটাল অ্যাকশন আছে, শাকিব খানকে অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে। ক্যামেরায় যেটা বলছে, অন ক্যামেরায় যেটা বলছে, অফ ক্যামেরায় আমার কাছে আরও অনেক কিছু বলছে। ওভারঅল আমি বুঝতে পারছি যে ওনার বিন্দুমাত্র ইচ্ছা নাই অন্য কাউকে নিয়ে কোনো ধরনের কটু কথা বলার বা ইঙ্গিত করে অন্য কোনো সিনেমার সম্পর্কে কোনো বাজে কথা বলার। আমি ভাবছিলাম যে শিহাব শাহিন তো আরও অনেক মানে কি বলে সিনিয়র পারসন, ওনার তো বুদ্ধিটা আরও বেশি ভার। সো আমি এক্সপেক্ট করছিলাম এই প্রশ্নের উত্তরটা উনি এইভাবে দিবে যে দাগি একটা ভালো গল্পের সিনেমা, দাগিতে নিশো কাজ করছে, অনেক ভালো এফোর্ট দিছে, আমি ভালো মেক করার চেষ্টা করছি, দাগি দেখে দর্শক হতাশ হবে না, এই কারণে দর্শক সিনেমা হলে গিয়ে দাগি দেখবে। এই ধরনের একটা উত্তর আমি আশা করছিলাম, বাট ওনার কাছ থেকে আমি যে উত্তর পাইলাম আমি অবাক। আমি আসলে এক্সপেক্ট করি নাই যে একজন সিনিয়র পরিচালক এই ধরনের কথা বলতে পারে। উনি বলছে যাত্রাপালা যদি কেউ না দেখতে চায়, নাচন কুদন যদি কেউ না দেখতে চায়, আমার মনে আছে লাইনগুলো আমি দেখেছি, আমি শুনেছি। ঠিক আছে, যাত্রাপালা, নাচন কুদন, তারপরে হচ্ছে মাইন্ডলেস অ্যাকশন, ব্রুটাল অ্যাকশন, মারামারি কাটাকাটি, এগুলো যদি কেউ না দেখতে চায় তাহলে দাগি দেখবে। এখন ওনার কাছেই প্রশ্ন যে উনি যেটাকে যাত্রাপালা বলতেছেন, যেটাকে মাইন্ডলেস মারামারি হ্যান ত্যান হাবিজাবি বইলা একদম তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন,
তাহলে তো এই লিস্টে সবার প্রথমে আসবে পুষ্পা, এই লিস্টে সবার প্রথমে আসবে শাহরুখ খানের জওয়ান, হ্যাঁ, সবার প্রথমে আসবে সালমান খানের সুলতান, সিকান্দার, এরকম আরো অসংখ্য বড় বড় সিনেমা, বিগ বাজেটের সিনেমা। তারপরে আসবে আমাদের বাংলাদেশের সিনেমা বরবাদ, কি তাই না? একদম 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 একদম। উনি যে কথাটা উনি কি বললো এটা আমি জানি না। আরেকটা কথা হচ্ছে যে উনি কিন্তু যাত্রাপালাকে এইভাবে ছোট করতে পারেন না। আমি একদম মানে কি বলবো, আমি সিনেমার সাথে যাত্রাপালার তুলনা করতেছি না, বা আমি বলতেছি না যে সিনেমা আর যাত্রাপালা মানে কোয়ালিটি সিনেমার থেকে যাত্রাপালার বেশি, এগুলো কিন্তু না। যাত্রাপালার একটা আলাদা জায়গা আছে, আলাদা সেখানে অভিনেতা অভিনেত্রী আছে, তারাও আর্টিস্ট, ঠিক আছে? যাত্রা থেকেই সিনেমা আসছে, এটা হয়তো উনি জানেন না। যাত্রা থেকেই সিনেমা কিন্তু হয়। তার মানে উনি যে কথাটা বললো, এটা বলার মাধ্যমে কিন্তু তাদেরকে ছোট করা হলো, যারা যাত্রাপালায় অভিনয় করে। এটা তো ঠিক না। মানুষকে ছোট করে কখনোই বড় হওয়া যায় না। উনি এত বড় একজন পরিচালক, ওনার এটা বলাই উচিত হয়নি যে যাত্রাপালা যদি কেউ না দেখতে চায়, লাউড যাত্রাপালা, তারপরে হচ্ছে নাচন কুদন। কোন সিনেমা আছে কমার্শিয়াল যে সিনেমায় নাচন কুদন নাই? কোন সিনেমা আছে যেই মানে কমার্শিয়াল একটা বিজনেস ভিত্তিক সিনেমাতে লাউডে কোনো ডায়লগ নাই? কোনটা আছে? আমরা কি আর্ট ফিল্ম দেখার জন্য পকেটের টাকা খরচ করে হচ্ছে সিনেমা হলে যায় বইসা 3 ঘন্টা আর্ট ফিল্ম দেখে আসবো? তার মানে ওনার কথাই স্পষ্ট বোঝা যায় যে উনি হচ্ছে আর্ট ফিল্ম বানাইছে, দাগি একটা আর্ট ফিল্ম, তাছাড়া তো আর কিছু বোঝা যায় না। বাট আমি সেটা বলতে চাই না। আমি ওনাকে সম্মান করি, ওনার সিনেমাকে সম্মান করি, ওনার আর্টিস্টদের সম্মান রেখেই আমি বলতে চাই যে হ্যাঁ, দাগি হয়তো ভালো গল্পের সিনেমা, হয়তো ওনার অ্যাবিলিটি যতটুকু ছিল, ওনার বাজেট যতটা ছিল ওইটার ভেতরে উনি চেষ্টা করছেন, তো ভালো কথা। আপনি আপনার বাজেটের ভিতরে চেষ্টা করছেন, আপনি সেখানে সীমাবদ্ধ। আপনাকে তো বলি নাই জোর করে আপনি বাজেটের বাইরে গিয়ে কিছু কইরা দেখান, পারেন নাই, নেক্সট টাইম পারবেন। এখন কেন আপনি আরেকটা সিনেমাকে ছোট করার চেষ্টা করতেছেন? ছোট করার চেষ্টা করলে কি করতে পারবেন? দর্শক তো সবই বুঝে ভাই। সেটাই একদম। এই আর কি, অনেক লম্বা করে ফেললাম কথা। তো আফসোস হয়, সেটাই বলতেছি যে শাকিব খান, তারপর মেহেদী হাসান হৃদয় এত ভালো একটা চেষ্টা করতেছে দর্শক, অথচ এই সমস্ত কিছু কিছু মানুষের কারণে বাংলা সিনেমা দিন শেষে ওয়ার্ল্ড ওয়াইড ছোট হইতেছে। কেন ভাই, কেন? এর আগে আমরা দেখছি অনেক বড় বড় মাপের শিল্পী যারা এখন শাকিব খানের সাথে কাজ করে, এক সিনেমায় কাজ করে, তারাও শাকিব খানকে নিয়ে কটু কথা বলছে, ইঙ্গিতপূর্ণ কথা বলছে। শাকিবের নাম না নিলেও বোঝা গেছে যে শাকিবকে নিয়ে কথা বলতেছে। তারা এখন কিন্তু সম্পূর্ণ 360 ডিগ্রি ঘুরে গেছে। তারা কিন্তু এখন শাকিব খানের ছাড়া কিচ্ছু বুঝে না। তো আমার মনে হয় ভবিষ্যতে সেটা খুব দূরে না যে শিহাব শাহিনের সাথে শাকিব খানের একটা কাজ আসবে, তখন দেখা যাবে শিহাব শাহিন বলতেছে শাকিব খানের মতো এরকম হিরো আর একটাও নাই। কি এটাই হবে তুমি দেখো, এটাই হবে। আমি এইটার প্রসঙ্গেই বলতে চাই, তুমি যেরকম বললে এটা নিয়ে কোনো ভিডিও বানাওনি, আমিও না ওটাই প্ল্যান করছি, ভিডিও করবোই না। এটা পডকাস্টে আলোচনা হচ্ছে, এটাই হওয়াটা উচিত। আমি করি নাই, হ্যাঁ করা মানে আমি ইচ্ছা করে করি নাই। কৌশালী দিয়ে দেখলাম, কৌশালী দিয়ে সৃঞ্জয় দা ওনাদেরকে দেখলাম, ওনাদের চ্যানেল থেকে ভিডিও আসছে, আরো অনেকে ভিডিও করছে এই শিহাব শাহিনের এই বক্তব্য নিয়ে। আমি ভাবলাম কি যে না, একটু চুপচাপ থাকি। একদম, ওনারা তো এটাই চাইতেছে রে ভাই। হ্যাঁ, আমার মনে হয় কি চাইছে যে আমরা কথা বলি। আর এটা আমার না সত্যি কথা বলছি, কোথাও গিয়ে মনে হয় শিহাব শাহিন আজ থেকে 1 মাস আগেই বলেছিল যে শাকিব খানের সঙ্গে মানে কম্পিটিশন হিসেবে আমরা দাগি আনছি না, বা তিনি 25টা বছর ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন, তাকে আমরা সবসময় শুভেচ্ছা বার্তা হিসেবে মেহেদী হাসান হৃদয় ভাই একটু শুভেচ্ছা জানিয়েছিলেন শিহাব শাহিন স্যার। আজ থেকে ঠিক 1 মাস আগে আমি ভিডিও করেছিলাম তাকে নিয়ে, কিন্তু তুমি দেখো আবার 1 মাস পরেই সে মানে পাল্টি হয়ে গেল। এটা আমার কোথাও গিয়ে মনে হয় না তারা নিজস্ব মতামত দিচ্ছে, এটা পুরোপুরি শেখানো মতামত। এবং এই জিনিসটাই হয়েছিল 2023 সালে, হ্যাঁ এই জিনিসটাই হয়েছিল, এক্সাক্ট জিনিসটাই হয়েছিল 2023 সালে কুরবানিদের সময়, যখন প্রিয়তমার সঙ্গে সুরঙ্গ সিনেমাটা এসেছিল। তুমি দেখো এইবার একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এইবার কিন্তু আবার আফরান নিশো একটু টেকনিক্যালি মানে নিজেকে সংযত রাখছে, ভালো করছে। আমি মনে করি যে বলা যায় না, তুমি অযথা এগুলা এখন থেকেই বলা যায় না, কোন সময় দেখো কোন একটা অনুষ্ঠানে চলে এসছে পুরো দাগির টিম দিয়ে, এই পেছনের স্ক্রিনে যাকে আপনারা দেখতে পাচ্ছেন সে ওই, আর তিনি হেসে যাচ্ছে। এটা হয়তো এই বছর আবার হতে পারে, বলা যায় না, বলা যায় না, আসলে বলা যায় না। এদের দিয়ে কোনো ভরসা নাই ভাই। আমি একটা জিনিস খেয়াল করছি, মানে কি বলবো, শাকিব খানের বিপরীতে যারা থাকে তারা একজোট হয় কেমনে জানি, মানে 2-3 জন মানে দেখা গেছে যে একসাথে কাজ করতেছে তারা, ঠিক আছে? এর আগেও আমরা দেখছি না যে হচ্ছে শাকিব খানকে যারা দেখতে পারে না বা হচ্ছে তাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলে, তারা কেমনে জানি এক সিনেমায় কাজ করে।
হ্যাঁ রায়হান রাফি কথাই বলেছে। রায়হান রাফি ওই যে যেটা বললাম যে রায়হান রাফির ক্ষেত্রে যেটা ঘটছে যে শিহাব শাহীনের দুদিন পরে ঘটতে পারে। হ্যাঁ, চঞ্চল চৌধুরী, রায়হান রাফি, তারপরে ওই যে ফজলুর রহমান বাবু, এরা তো একটা সময় শাকিব খানকে নিয়ে ডিরেক্ট না বললেও ওটা তো আমরা ভাই বুঝি ভাই কারে নিয়ে কি বলতেছে, কেমনে বলতেছে, তাই না? যতই ইনডাইরেক্টলি বুঝি তো আমরা বুঝি, বোঝা যায়, সবাই বুঝে বলেই কমেন্টে এই ধরনের কমেন্ট আসে, সবাই একমত হয়। তো এখন কথা হচ্ছে বেশি দূরে নাই, আবার শিহাব শাহীনও পাল্টায়া যাবে। তো আমার মনে হয় মাঝখান থেকে বলির পাঠা হয় আফরান নিশোর মতন কিছু মানুষ। এটা ঠিক, এটা একদম ঠিক। আমার কোথাও গিয়ে মনে হয় পুরোটাই না, তুমি একদম ঠিক কথাই বলেছো। এই জিনিসটা আমি দেখে তখন বুঝে গেছি যে তুমি একটা রূপম বোঝানো একটা জিনিস, মানে শেখানো একটা রূপম, তুমি একটা জিনিস চিন্তা করো, যদি সুরঙ্গের ওই সময় আফরান নিশো কিন্তু আমার হোম টাউনের, আমি বলতেছি আফরান নিশো আমার ফেভারিট ছিল, সিরিয়াসলি বলতেছি, আমি এগুলা বলতে ভয় পাই না ভাই, যেটা সত্য সেটা সত্য। আফরান নিশো আমার ফেভারিট ছিল, তার নাটক আমি প্রচুর দেখছি, একটা সময় তার নাটক ছাড়া অন্য কিছু দেখি নাই। বাট সে প্রথম সিনেমায় আসার আগে এই যে অযথা ইঙ্গিতপূর্ণ কথা, এটা যদি সে না বলতো তাহলে কি শাকিব খানের ফ্যান বেস তার সিনেমা দেখতো না, আমরা দেখতাম না? আমরা কি ওইভাবে তাকে নিয়ে এরকম কথা সোশ্যাল মিডিয়াতে বলতাম, বা এই যে আজকে বলতেছি এগুলা বলতাম? কখনোই বলতাম না। এখন সে সংযম, এখন যে এই যে বরবাদের সময় সে অ্যাটলিস্ট চুপ আছে, এই জন্যও কিন্তু ইতিমধ্যে তাকে নিয়ে পজিটিভ কথাই আমি বলছি। এই যে টিজার আসছে সেটা নিয়ে আমি কথা বলছি। তো আমি চাই যে বাংলা সিনেমায় এগিয়ে যাক, আমি চাই না যে বাংলা সিনেমা নিয়ে এরকম কাদা ছোড়াছুড়ি হোক আমার জায়গা থেকে। সেই জন্য দর্শকদেরও সবসময় বলি যে দর্শকরা যেটা ভালো সেটাকে ভালো বলবেন, যেটা আসলেই খারাপ হচ্ছে সেটাকে খারাপ বলতে হবে। আফরান নিশো আজকে আবার যদি সুরঙ্গের সময় যা বলছিল তাই ওই ধরনের কোনো আচরণ করে, আজকে আবার আমি সেই রকমভাবেই প্রতিবাদ করব। তো এটাই যে আশা করি সেরকম কিছু হবে না। আশা করি যে বাংলা সিনেমার উন্নয়নের স্বার্থে তারা ভালোভাবে কাজ করবে। শাকিব খানের থেকে তারা শিখবে কিভাবে চুপ করে থাকতে হয়, কিভাবে নিজেকে ধৈর্যের সাথে সিনেমার মধ্যে ইনভলভ রাখতে হয়। সত্যি মেগাস্টারের এই জিনিসটা আমার খুব ভালো লাগে, তুমি একদম চুপচাপ, কোনো নেই, একেবারে চুপ, কুল মানুষ, কুল একদম, মানে কুল মেন্টালিটির মানুষ হয় না, ঠিক সেরকমই। তুমি এই কথাটা বলছো এই আফরান নিশো সম্পর্কে, তাহলে তো আমার কথা, মানে আমার কতটা কষ্ট হয় ভেতর থেকে এটা আমি বলে বোঝাতে পারবো না। আমার প্রথম নাটক দেখাই শুরু চিরকাল আজ, ভিকি জায়েদের পরিচালনায়, অভিনয় কে করছে? আফরান নিশো, মেহজাবিন চৌধুরী। ওখান থেকে যে নাটক দেখা শুরু করলাম, এত ভালো লেগেছিল নাটকটা। এবং আমি আফরান নিশো, হ্যাঁ নাটক হিসেবে ওটাই আমার ফার্স্ট নাটক দেখা, তারপরে মরিচিকা ওইগুলো কাজগুলো এসেছিল ওরকমই ওই সময়। তাহলে ভাবো, আমি নাটক দেখাই শুরু করি আফরান নিশো, আর সেই আফরান নিশোকে আমি সুরঙ্গের সময় সাপোর্ট করেছি। আমাদের কলকাতায় যখন এলো সুরঙ্গ, আমি নিজে দেখতে গেছিলাম, ঠিক আছে? রূপম, আমি একটা বিষয় মনে করি যে হচ্ছে আমার থেকে একদিনও আগে সিনেমায় আসলো, সেও কিন্তু আমার সিনিয়র। অবশ্যই, শুধু সিনেমা না, এটা কর্মক্ষেত্র, যে কোনো কর্মক্ষেত্র হতে পারে। তো সেই সিনিয়রকে আমি কিভাবে ইগনোর করি, সেই সিনিয়রকে কিভাবে আমি হচ্ছে টপকায় যাইয়া একটা কথা বলি, এটা ইঙ্গিতপূর্ণ হোক যেভাবেই হোক, এটা বলা উচিত না। তো যাই হোক, সেটা পাস হয়ে গেছে, কিন্তু এই যে তোমার কথাটাই ঠিক যে মাঝখান থেকে বলির পাঠা হচ্ছে এই সমস্ত অভিনেতারাই, এটা তোমার কথাটাই একদম ঠিক। চিন্তা করো, আজকে তাদের মাথা থেকে নয় না, এটাও আমরা সবাই বুঝতে পারি। আজকে হয়তো আফরান নিশোর একটা ফ্যান বেজ আছে, মিনিমাম একটা দর্শক আছে, সেটা নাটকের কারণে, সেটা কিন্তু সিনেমার কারণে না। সিরিয়াসলি, সেটা সিনেমার কারণে না। মাত্র একটা সিনেমা করছে, একটা সিনেমা করে কেউ রাজা বাচ্চা হয়ে যায় না। ওই নাটকই হচ্ছে আমাদেরকে তার প্রতি আকৃষ্ট করেছে যতটুকু করেছে। তো এখন উনি যদি এই কাজটা না করতো, ওনার ফ্যান বেজ দ্বিগুণ হইতে পারতো। এখন একটা দর্শক ওনাকে পছন্দ করে না টোটালি, আর একটা দর্শক করতেছে। এর কারণে কি ওনার লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। আমি মনে করি যে এই যে আজকে ওনার যে প্রতিভা আছে, আমি বলবো যে সিয়াম আফরান নিশোর থেকে অনেক পিছিয়ে আছে, মানে অভিনয় শিল্পী হিসেবে, একজন অভিনয় শিল্পী হিসেবে, এটা সত্য। সেই সিয়াম এখন দর্শকদের কাছে অ্যাপ্রিসিয়েট পাচ্ছে, দর্শকদের কাছে একটা দারুণ বাহবা পাচ্ছে, যারা শাকিব খানের সিনেমা দেখে সেই দর্শকের কথা বলতেছি। অথচ নিশো পাচ্ছে না। তো এইটা কি নিশোর ক্ষতি হইল না? ক্ষতি হইল। একজন নতুন সিনেমার শিল্পী হিসেবে নিশোর বিশাল বড় ক্ষতি হয়েছে, যেটা নিশো হয়তো রিয়েলাইজ করতে পারতেছে, কিন্তু সেটা মুখে বলতে পারতেছে না, প্রকাশ করতে পারতেছে না।
সিয়ামের মানে সিয়ামকে আমার তো ভালো লাগে, ভালো লাগাটা শুরু হয় মরিচিকা থেকে। মরিচিকায় সিয়ামও ছিল। তো সিয়াম যেরকম ভাবে ভালো করছিল তখন, হ্যাঁ সিয়াম যেরকম ভাবে কাজ করে গেছে বা যে সমস্ত কাজে ইনভলভ, সিয়াম কিন্তু জঙ্গলিতে একেবারে অন্যরকম আমরা সিয়ামকে পেতে চলেছি। তো সিয়াম তো চাইলেই উল্টোপাল্টা কথা বলতে পারতো, বা জঙ্গলির টিম কিন্তু চাইলেই উল্টোপাল্টা কথা বলতে পারতো, তারা কিন্তু জিনিসটা করেনি। এটা খুব ভালো করছে, কারণ কারণ শাকিব খান হচ্ছে ইন্ডাস্ট্রির মাথা। এটা যদি আমি মাথারে যদি আমি না মানি, সারা শরীর চলবে? আমি যদি আমার ব্রেনকে যদি সুন্দরভাবে ম্যানেজ না করতে পারি, আমি যদি হচ্ছে আমার শুধু হাত পা নাড়াই, তাহলে তো কাজ হবে না। আগে তো ব্রেনের কথা শুনতে হবে। এক্স্যাক্টলি সো শাকিব খান হচ্ছে ইন্ডাস্ট্রির একটা মাথা, ইন্ডাস্ট্রির ব্রেন, ওখান থেকেই সবকিছু আসে। এখন একজন শাকিব খানকে ইগনোর করে, তাকে অপমান অপদস্থ করে, অথবা তার সাথে নিজেকে তুলনায় এনে কোনো হিরো মানে কি বলবো, লিমিটলেস একটা আনলিমিটেড যে একটা ফ্যান বেস তৈরি করতে পারবে, আমার সেটা বিশ্বাস হয় না। কারণ এই শাকিব খানের ফ্যানরা শাকিব খান আজ থেকে 10-20 বছর পরে যদি সিনেমা বাদ দিয়ে দেয়, তারপরেও শাকিব খানের ফ্যান থাকবে, কি থাকবে না? একদম 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 সেই জায়গা থেকে ইভেন অনেক শাকিবিয়ানরা তো সিয়ামকে সাপোর্ট করছে। জঙ্গলির যে টিজারটা বেরিয়েছে সেটা তো সাপোর্ট করেছে না, সামনেও করবে। যখন শাকিব খান একদম বয়স হয়ে যাবে, তারপর নতুন যারা আসবে, তারা যদি শাকিব খানের এই অবদানগুলোকে স্মরণ করে, তারা শাকিব খানের ফ্যানরা তখন তাদের ফ্যান হয়ে যাবে, কি একদম তাদের ফ্যান হয়ে যাবে। কারণ আমি দেখছি, আমি এটা দেখছি, পূর্ব অভিজ্ঞতা আছে। যেমন মান্নার ক্ষেত্রে যদি বলি, মান্না শাকিব খান একসাথে কাজ করছে, সিটি টেরর সিনেমাতে মান্না শাকিব খানকে দেখছে দর্শক। তারপর এরকম আরো যাদের সাথে শাকিব খান একসাথে কাজ করছে, তার মধ্যে মান্নাই হচ্ছে একটা পার্সন, মান্নাকে আমরা মহানায়ক বলি, তার অমায়িক ব্যবহার ছিল। মান্না এবং শাকিব খানের মধ্যে এটা কমন বিষয় যে তাদের ব্যবহারটা দারুণ ছিল। তাদের এই অভ্যাসটা ছিল না যে কারণ আমি ইন্টারভিউতে গিয়ে বা কোনো জায়গায় গিয়ে কটূক্তি করে ফেলবো, এই টাইপ কোনো কিছু তাদের মধ্যে ছিল না। তো সেই মান্না শাকিব খান একসাথে কাজ করে আসছে, এখন মান্না মরে গেছে, মান্নার যে ভক্ত দর্শক আছে তাদের অনেকেই কিন্তু শাকিব খানের ভক্ত হয়েছে না? এটা দর্শকই বলবে। দর্শক আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা আপনাদের মধ্যে কেউ মান্নার ভক্ত প্লাস শাকিব খানের ভক্ত, দুইজনেরই ভক্ত আছেন কিনা। আমার বিশ্বাস আছেন, অনেক আছেন। ইভেন সালমান শাহরও অনেক ভক্ত রয়েছে, সালমান শাহরও অনেক ভক্ত। আরে আমি তো এটাই বলতে নিছিলাম, এই মাত্র আমার মুখ থেকে এটাই বের হইতো যে সালমান শাহ ভক্ত। শাকিব খান নিজে কি মৃত্যু হয়, আমি খবরটাই নিশা সওদাগরের ইন্টারভিউ থেকে জানতে পেরেছিলাম যে এমন একজন মানুষ ছিল বাংলাদেশে যার মৃত্যুর দিনে 19 জন সুইসাইড করেছিল, এমন অন্ধভক্ত ছিল। সালমান শাহ মানে আসলে গড গিফটেড বলে একটা কথা আছে চলচ্চিত্রে। যারা এরকম আকস্মিক একটা কিছু করে ফেলায়, তাদেরকে বলা হয় যে এটা গড গিফটেড একটা। সালমান শাহ হচ্ছে মাত্র 27টা ফিল্ম করছে, 27টা ফিল্মের মধ্যে 25টাই সুপার ডুপার হিট ছিল। চিন্তা করা যায়? এটা কিন্তু মানে সম্ভবই না, এক প্রকার এটা আসলে অকল্পনীয়। তার মধ্যে আমাদের মতো দেশের বাজেট কম, তখন তো আরো কম ছিল, তাই না? হ্যাঁ, মানে কেমনে সম্ভব? একটা মানুষ মাত্র 4 বছর, 4.5 বছরের কেরিয়ার, মনে হয় যে এটা 4.5 বছরের কেরিয়ার ছিল সালমান শাহ। হ্যাঁ, আজকে 30 বছর হতে চললো, সালমান শাহর ভক্ত সংখ্যা বেড়েই চলেছে। কেন? কারণ হচ্ছে সেও এরকম ছিল, বিনয়ী ছিল, কারো সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতো না, কাউকে ছোট করতো না। এই যে বিনয়ী ব্যাপারটা, এইটা বর্তমান সময়ের নায়কদের মধ্যে আমি কম দেখি। এই কারণেই আমার মনে হয় তারা পিছিয়ে আছে। যতটাই এগিয়ে যায় আর অনেক বেশি পিছিয়ে যায়, শুধুমাত্র তাদের ধৈর্য নাই, বিনয়ী না, এই সমস্ত কারণে। সো আমার মনে হয় যে শাকিব খানের কাছে শেখার অনেক কিছু আছে বর্তমান সময়ে যারা আসতেছে, সেটা সিয়াম বলি, নিশো বলি, তারপর আরও যারা আছে কিছু আছে। তো এদের আসলে বোঝা উচিত যে আসলে আমরা কিভাবে এগিয়ে যেতে পারবো, সামনে ভালো কিছু করতে পারবো। তো রূপম, বরবাদ নিয়ে আমরা ফাইনালি একটু শর্টকাটে কথা বলি, এগুলো আমরা এখন বাদ দিই। তো বরবাদ সিনেমাটার বাজেট সম্পর্কে পরিচালককে জিজ্ঞাসা করছিলাম, উনি বলছে যে উনি এটার বাজেট জানেন না। আজকে একটা পডকাস্ট এসেছে কৌশালীদির চ্যানেল থেকে, কৌশালীদির চ্যানেল থেকে একটা পডকাস্ট এসেছে শারিন ম্যামের, প্রোডিউসার শারিন ম্যামের। তো সেখানে কিন্তু বাজেট বলা হয়েছে, মানে একটা রিভিল আউট করা হয়েছে। আচ্ছা 15 করোড় প্লাস, 15 কোটির উপরে কিন্তু বরবাদের বাজেট। আরে এইটাই তো ধারণা ছিল, সবাই তো এটা বলা করতেছিল যে হ্যাঁ 15 কোটির বেশি হবে। আর হ্যাঁ, 15 কোটির বেশি হবে এই কথাটা যারা বিশ্বাস না করবে তাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলতে চাই, ভাই অডি, তারপরে হচ্ছে ওটা কি আরেকটা রোলস রয়েস,
রোলস রয়েস অডির মতো গাড়ি একটা সিনেমায়, এই ধরনের সিনেমা বাংলাদেশে এর আগে কবে হয়েছে? হেলিকপ্টার, রোলস রয়েস, অডি, এই ধরনের এই বিষয়গুলো বাংলাদেশের কোন সিনেমায় আমি এর আগে দেখি নাই আসলে রূপম, ঠিক আছে? ইন্ডিয়ান সিনেমায় দেখছি, হলিউডের সিনেমায় দেখছি, বাট আমাদের দেশীয় সিনেমায় আমি কখনো এত বিগ বাজেটের ব্যাপার স্যাপার দেখি নাই। সো আমার মনে হয় না যে বাজেট নিয়ে কারো কোনো সন্দেহ করা উচিত, এবং বাজেট কোনো ফ্যাক্টর না আসলে। যদি ভালো গল্পের সিনেমা হয় বাজেট ছাড়াও তো সুপার ডুপার হিট হয়, বাট যেহেতু এটা মেগাস্টারের সিনেমা, যেহেতু দর্শকের এক্সপেকটেশন লেভেলটা অনেক বেশি থাকে, আর এই ধরনের সিনেমা অ্যাকশন, ব্রুটাল অ্যাকশন ঘরানার সিনেমা, একটু বাজেট বেশি হইলেই তো ভালো। সো সেই জায়গা থেকে দর্শক 100% আপনারা এটুকু আশা রাখতেই পারেন যে বরবাদ একটা বিগ বাজেটের বিগ ধামাকা হতে যাচ্ছে। একদম এক্স্যাক্টলি। আচ্ছা রিফাত ভাই, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে মানে এই কয়দিন আগে এই সমালোচনা ওটা উঠেছে যখন দিদা গানটা আর কি এসকে ফিল্মসের তরফ থেকে দেওয়া হচ্ছিল না, সবাই বলছিল, অনেকেই বলছিল এই কথাটা যে এসকে ফিল্মস থেকে দেওয়া হোক, যাতে একটা ভিউয়ারশিপ ভালো রকম ভাবে করতে পারে। রিয়েল এনার্জি যেহেতু নতুন চ্যানেল, সেই ভিউয়ারশিপটা জেনারেট করতে পারবে না, যাতে মানে সাকিবিয়ানদের দাবি ছিল যে একটা বড় চ্যানেল থেকে যেন গানটা আসে বা এসকে ফিল্মস থেকে দেয়। এটা নিয়ে তুমি কি বলতে চাও? এসকে ফিল্মস থেকে এই ব্যাপারে আমার মতামত হচ্ছে যে হ্যাঁ, এটা সত্য। এটা দর্শক যেটা বলতেছে না বুঝে তো বলতেছে না, ওনারা জানে যে একটা বড় চ্যানেল মানে অনেক কিছু, অনেক দর্শক থাকে সেখানে। ইভেন শাকিব খান এখন তো শুধু বাংলাদেশের ভিতর সীমাবদ্ধ না, ওয়ার্ল্ড ওয়াইড তাকে অনেকেই চেনে এখন। বড় বড় রিভিউয়াররা, আমাদের থেকে বড় বড় রিভিউয়াররা তাকে নিয়ে কথা বলে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে দর্শক ঠিক আছে, দর্শক কখনো ভুল করতে পারে না। তবে এখানে এটাও বুঝতে হবে দর্শকদের যে প্রোডাকশন হাউসেরও একটা চাওয়া পাওয়া থাকে। একদম। এই যে নতুন প্রোডাকশন হাউস, এদের তো উঠতে হবে ভাই। কার কাঁধের উপর ভর করে উঠবে এরা? বাংলাদেশে আর কয়জন আছে মেগাস্টার শাকিব খানের মতো? এটা তো বুঝতে হবে। তো এখন শাকিব খানকে নিয়ে তারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে, সিনেমা মেক করতেছে, সেই সিনেমার কন্টেন্ট যদি তাদের চ্যানেলে না দেয়, না দিতে পারে, তাহলে তো কসমিনকালেও সম্ভব না তাদের চ্যানেল দ্বারা করানো। কারণ হচ্ছে আমাদের দেশে যে সমস্ত হিরো আছে, এটাই প্রোডিউসার ম্যাম বলেছে তাদেরকে। হ্যাঁ বলো, তুমি বলো। তাদেরকে দিয়ে আমাদের দেশে যে সমস্ত হিরো আছে, যারা আছে, তাদের ফেস ভ্যালু যতটুকুই থাকুক, তাদের ফ্যান বেসটা অত স্ট্রং না। ধরলাম বরবাদের পরে আরেকটা শাকিব খানের সাথে কাজ করবেন, এবং প্রত্যেকটা সিনেমার গান, কন্টেন্ট সবকিছুই তারা বড় বড় চ্যানেলে বিক্রি করে দিল। শুধু টাকাই কি সবকিছু? টাকা তো সবকিছু না। তাদের প্ল্যাটফর্ম, তাদের ইউটিউব চ্যানেল, এগুলো যদি পপুলার না হয়, সামনে তারা কাজ করবে কিভাবে? এক্স্যাক্ট, এটাই প্রোডিউসার ম্যাম বলেছে। এবং আমিও একটা বক্তব্য রেখেছি, আমি একটা ভিডিও করেছিলাম এটা নিয়ে। দেখো, আজকে শাকিব ভাইয়া নতুন প্রোডাকশন হাউসে কাজ করছে, রিয়েল এনার্জি একদম নতুন প্রোডাকশন হাউস। পরবর্তীকালে আরো এরকম তো অনেক প্রোডাকশন হাউস আসবে না, যাদের হয়তো নতুন প্রোডাকশন হাউস। এবার তখনও কি যদি আমরা বলি এসকে ফিল্মস, তখন ব্যাপারটা কেমন হয়ে যাবে না? ওরা তো চাইবে তাদের চ্যানেল থেকে ড্রপ করা। এসকে ফিল্মস কিন্তু শাকিব খানের নিজের প্রোডাকশন হাউস, সেটাও বুঝতে হবে। মন চাইলো অন্য একটা প্রোডাকশন হাউস থেকে আমি শুধু গান কিনে সেটা আমার চ্যানেলে, আমার প্রোডাকশন হাউসের আন্ডারে দিয়ে দিলাম, সেটা কিন্তু প্রফেশনালিজমকে সংজ্ঞায়িত করে না। একদম, এটা একদম ঠিক কথা। এসকে ফিল্মস থেকে যেই কন্টেন্ট আসবে সেটা এসকে ফিল্মস এর ব্যানারে থাকবে, সেটা এসকে ফিল্মস এর প্রযোজনায় মানে প্রেজেন্সে থাকবে, যেরকম প্রিয়তমা ছিল, রাজকুমার ছিল, এটাই আর কি। ইভেন আমি যতটুকু জানি যে ভবিষ্যতে শাকিব খান 2026 নাগাদ শাকিব খানের এসকে ফিল্মস থেকে অনেক ভালো ভালো কাজ আসবে, এটুকু আমি জানি। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কিছু কিছু কাজ আসবে যেগুলো আসলে দরকার, কারণ দীর্ঘদিন হয়ে গেছে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমরা কোনো কাজ তেমন একটা দেখি নাই। সেই পাসওয়ার্ডের পরে কি আর কোনো আসছে? হ্যাঁ, প্রিয়তমা রাজকুমার এসেছে তো এসকে ফিল্মস, এই প্রিয়তমা রাজকুমার এসকে ফিল্মস থেকে আসছিল এটা। হ্যাঁ, ওইটা তো কন্টেন্ট আসছিল। প্রিয়তমা রাজকুমার তো আরশাদ আদনানের প্রযোজনা আসছে। হ্যাঁ, মেইন প্রোডাকশন ভার্সেটাইল মিডিয়া ছিল, আর কো প্রোডাকশন হিসেবে তো নাম ছিল, বাট ওই শেয়ারে ছিল। হ্যাঁ, ওরকম এসকে ফিল্মস হচ্ছে শেয়ারে ছিল। আমি শেয়ারের কথা বলতেছি না, আমি বলতেছি যে একদম ডিরেক্ট এসকে ফিল্মসের প্রযোজনা আসে না। বুঝতে পেরেছি। তো সেইটা আসবে, দর্শক চিন্তা করবেন না। আর মেগাস্টার শাকিব খানের পাশে আপনারা আছেন মানেই পুরো পৃথিবী আছে। কারণ হচ্ছে আজকে নতুন চ্যানেল একদিনের মধ্যে 30,000 50,000 সাবস্ক্রাইবার, এটা একমাত্র শাকিব খানের মাধ্যমে সম্ভব বাংলাদেশে। তো এটা যখন হয়েছে, আমরা যখন আসি, তখন এইটা নিয়ে চিন্তা করতে হবে না। এই যে নাম্বার 1 ট্রেন্ডিংয়ে চলতেছে দ্বিধা, একদম তাই না?
নাম্বার ওয়ান ট্রেন্ডিং আসতে 1 ঘন্টা টাইম লাগবে না শাকিব খানের, এরকম ফ্যানবেস শাকিব খানের আছে। সো আমার মনে হয় যে ওয়ার্ল্ড ওয়াইড শাকিব খানের ব্যাপ্তি এভাবেই ছড়াবে, যদি সেটা শুধু রিচটা ভালো থাকে, চ্যানেলের রিচটা খুব ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে নতুন চ্যানেলগুলোর রিচ কিন্তু ভালো থাকে। ইউটিউব কিন্তু নতুন চ্যানেলগুলোকে উঠাইতে চায়, কিন্তু ভালো কন্টেন্ট শুধু দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রোডাকশন হাউসের ওরকমই আই থিংক প্ল্যান সিরিজের কথা, ওরকম প্ল্যান করে ওরা কন্টেন্টগুলোকে ড্রপ করে, অনেকগুলো কন্টেন্টই রেডি। আজকে যেটুকুনি জানতে পারলাম মানে পডকাস্টটা দেখে। টি সিরিজের কথা মাথায় আছে, ওই যে টি সিরিজ পপ বাস্টার্স না কি একটা চ্যানেলে বড়দের কন্টেন্ট দিয়েছিল, হ্যাঁ কি একটা বিধিকিচ্ছা অবস্থা ছিল, কি একটা বিদঘুটে পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম আমরা। মানে এমন রিচ ডাউন তো ডাউন, এমন ডাউন, মেগাস্টার শাকিব খানের মানে একটা কন্টেন্ট, সেইটা আশানুরূপ ভিউজ হচ্ছে না। মানে আমরা তো আরো বেশি আশা করছিলাম যা হয়েছে, তাই না? একদম একদম, সেটাই বললাম যে আসলে শুধু বড় চ্যানেল হলে তো হবে না, এটা দেখতে হবে যে রিচটা কেমন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে নতুন চ্যানেল হইলেও এই চ্যানেলটার রিচ ভালো আছে, ভালো ভিউজ আসতেছে। প্লাস প্রীতম হাসানের চ্যানেল তো অনেক বড়, প্রীতম হাসানের চ্যানেলে দ্বিধা আসছে, সমস্যা কোথায়? ইয়েস, একদম একদম, এক্স্যাক্টলি। বরবাদ নিয়ে আমাদের অনেক আশা, ভালো হয়েছে, দেখা যাক। হ্যাঁ, ভালো রকম ভাবে সিনেমাটা চলুক, ভালো রকমের চলেও, এবং বাংলাদেশের দর্শক নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে যাচ্ছে। অবশ্যই অবশ্যই। আরে এই ধরনের সিনেমা হয় নাই, বললাম না বাংলাদেশের আগে হয় নাই। তো জাস্ট একটাই আফসোস যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটু খারাপ। বাংলাদেশে এখন অবস্থাটা কেমন, কোন জায়গায় দাঁড়িয়ে, এটা আমিও জানতে চাই। সিনেমার অবস্থা তো আগে থেকেই খারাপ, তার মধ্যে দেশের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি একটু অনুকূলে নাই বললেই চলে। এই কারণে সিনেমার রাজনীতি কিন্তু পাশাপাশি, মানে সিনেমার রাজনীতি হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। কারণ মাস অডিয়েন্স সিনেমাতে এসে যুক্ত হয়, মাস অডিয়েন্স যারা দর্শক তারাই আবার রাজনীতিতেও কিছু কিছু মানুষ আছে। প্লাস একটা দেশে যদি পরিস্থিতি ভালো না থাকে, তখন দর্শক, ওই জনগণ, ওই মানুষ, তাদের কিন্তু মাথায় ওই দেশ নিয়েই চিন্তা ঘুরে, সিনেমা দেখাটা বিলাসিতা মনে হয়। তো সেই জায়গা থেকে দেশের অবস্থা তো খারাপ, রাজনৈতিক পরিস্থিতি ভালো না, সিনেমার ক্ষতি হচ্ছে, প্রচুর ক্ষতি হচ্ছে। আমি যদি আমার কথা বলি, আমি সিনেমা রিভিউ করি, তো আমি ওই জুলাই আগস্ট মাসে কোনো ভিডিওই করতে পারি নাই। শুধু আমি না, বাংলাদেশের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর কোনো ভিডিও করে নাই। হিউজ পরিমাণ আমাদের লস হয়ে গেছে। মানে সরি টু সে যে প্রাণের থেকে বড় কিছু নাই, কিন্তু তারপরেও ভাই কাজ তো এটা বাদ দিয়ে তো সম্ভব না। তো সো আমাদের কাজও করতে হবে, আমাদের মানবিকতার জায়গা থেকে কথা বলতে হবে, সবই চালু রাখতে হবে। সেই জায়গা থেকে বলবো যে সিনেমার ক্ষতি হয়ে গেছে, বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। এখন সামনে সিনেমা হল, অনেকেই ভাবতেছে যে রাজনৈতিক পরিস্থিতি কি হয় না হয়, সিনেমা হল খুলবে কি না, এমনিতেই নাই, তার উপরে এখন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে অনেকেই আছে। এটা সত্য। এখন তো 200 সিনেমা হল নাই, এখন তো 150 সিনেমা হলও নাই, 130টা 120টা, সেটা তার মধ্যেও নাকি 50টা এখন পুরোপুরি বন্ধ। মানে আমি যেটুখানি জানতে পারলাম, ঈদে হয়তো সেটা 130-এ গিয়ে দাঁড়াবে, 110 বা 120-তে গিয়ে দাঁড়াবে। সেটাও কিন্তু শাকিব খানের জন্য, এইখানেও শাকিব খানের অবদান। তারপরেও কিছু মাথা মোটা মানুষ আছে, দর্শক আছে, সরি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, অনেকেই আছেন আপনারা যারা একদমই বুঝতে চেষ্টা করেন না যে আসলে একজন হিরোর পক্ষে কখনো 1200-1500 সিনেমা হল বাঁচিয়ে রাখা পসিবল না। কারণ সে বছরে সর্বোচ্চ 2 থেকে 3টা সিনেমা করতে পারবে। হ্যাঁ, একটা সময় শাকিব খান যথেষ্ট করছে, 18টা সিনেমা হল এক বছরে শাকিব খানের রিলিজ হয়েছে। চিন্তা করো, কখনো শুনছো দেবের 18টা সিনেমা মুক্তি পাইছে এক বছরে? আমি শুনেছিলাম, জাস্ট অবাক। এবং এটার জন্যই করতে হয়েছিল সিঙ্গেল স্ক্রিনগুলো বেঁচে থাকে। শাহরুখ খান, সালমান খান, কারো না ভাই। আমার মনে হয় যে এটা একটা শাকিব খান ছাড়া আর কারো পক্ষে সম্ভবই না। এখন অনেকেই বলবে, আমি জানি, যে ভাই শাকিব খান ছাড়া পসিবল না, কারণ শাকিব খান এই টাইপ অফ মুভি চুজ করছে, অন্য কেউ করবে না। শাকিব খান হ্যান, শাকিব খান তেন, কিন্তু কেন চুজ করছে? কারণ শাকিব খানের মতো আর একজন বান্দাও ছিল না যে সিনেমা হলগুলো বাঁচায় রাখবে, অ্যাটলিস্ট সিনেমাটা রানিং রাখবে। আবার এখন অনেকে বলতে পারে যে তাই ভালো সিনেমা করতো, বছরে 2-1টা ভালো সিনেমা হইলেও তো সিনেমা হল বাঁচত। তাদের উদ্দেশ্যে বলবো যে প্রযোজনা প্রতিষ্ঠানরে যা বলেন, তারপর বড় বড় পরিচালক যারা শাকিব খানের নিয়ে ওই টাইপ অফ সিনেমা বানাইছে, তাদের যা বলেন, ভাই শাকিব খানরে একা ব্লেম করেন কেন? তাদেরকে বলেন যে আপনারা কেন এই টাইপ অফ সিনেমাতে ইনভেস্ট করছেন।
বাংলাদেশে ওই সময় ওই শাকিব খানের সিনেমার থেকে ভালো আর কোন সিনেমা হয়েছে আমাকে দেখা কেউ যে হচ্ছে হ্যাঁ এর থেকে ভালো নির্মাণ হয়েছে। যখন ভালো নির্মাণ হয়েছে তখন তো শাকিব খানও ভালো কাজ করছে, একটা আমার স্বপ্ন তুমি করছে, একটা শুভা করছে, একটা কি করছে, একটা এমন এমন শাকিব খানেরও অনেক সিনেমা আছে যে সমস্ত সিনেমা প্রশংসার যোগ্য কিন্তু সেগুলো অনেক আগের আছে না। একদম সেই জায়গা থেকে বলবো যে আসলে সময় ছবিগুলো খুব ভালো লাগে শাকিব ভাইয়ের। হ্যাঁ তুমি ভাই শাকিব খানের আগের সিনেমাগুলো দেখো, মাঝখানের সিনেমা না, ওই শিকারি উনা, শিকারির অনেক আগে কথা বলছি না আমি, একদম হচ্ছে আমি হ্যাঁ প্রথমের দিকেই আমি দেখেছি খুনি শিকদার দিকে, যে আমার পার্সোনালি পছন্দের দুটো সিনেমা হচ্ছে শাকিব ভাইয়ের ক্যারিয়ারে এখনো পর্যন্ত ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, ফ্যান্টাস্টিক একটা সিনেমা, আমার গল্পটা খুব আকর্ষণ করেছিল, এবং বলবো কথা বাসর ঘরে, এই দুটো সিনেমা আমার শাবনূরের সাথে, শাবনূরের সঙ্গে রাইট। আর হ্যাঁ ভালো শিল্পীর সাথে কিন্তু ভালো শিল্পী যখন যুক্ত হয় তখন কিন্তু ভালো কিছু পাওয়া যায়, তাই না? একদম একদম কি বলবো, শাকিব শাবনূর জুটিটা এতটাই শাকিব খান যেই লেভেলের, শাকিব খান যেই লেভেলের শিল্পী সেই লেভেলের কোয়ার্টিস্ট তো তার পাইতে হবে ভাই, মানে নিজে একা ভালো করে গেলে তো হবে না। শাকিব খান তো পায় নাই, কি করবে সে? শাবনূর চলে গেল, তারপর পূর্ণিমা অত ভালো আমার কাছে মনে হয় না, বাট তারপরেও গ্ল্যামার ছিল, সেও সিনেমা করা বাদ দিয়ে দিল। তারপরে আরো যারা ভালো ভালো কোয়ার্টিস্ট ছিল ইতিপূর্বে তারা কেউই এখন নাই। শাকিব খান কি বসে থাকবে নাকি শাকিব খানও তাদের মতো বিদেশ পাড়ি জমাবে? কোনটা করবে শাকিব খান? সত্যি নায়িকাদের মধ্যে সবাই হারিয়ে গেল, সাহারা, শাবনূর, পূর্ণিমা ম্যাম সবাই হারিয়ে গেল। এখন অনেকে বলতে পারে ভাই শাবনূরে তো আর কত করবে, অনেক করছে। কেন ভাই করবে না কেন? বলিউডের দিকে তাকান, বলিউডে কি মানে শাবনূরের বয়সী নায়িকা এখনো কাজ করতেছে না? ববি দেওল কাজ করতেছে না? তারপরে ববি দেওল তো নায়ক, সরি, যাই হোক, ওই হইল আর কি। এরকম অনেক আর্টিস্ট তো আছে যাদের বয়স 50-এর উপরে হয়ে গেছে, বাট তারা এখনো দাপটের সাথে কাজ করে যাচ্ছে। নিজেকে সেইভাবে ফিট রাখতে হবে, সেটা ভাই তোমার দায়িত্ব। তুমি আর্টিস্ট, আমি না, আমি দর্শক। আমি দর্শক, আমার চাওয়া পাওয়া তোমার পূর্ণ করতে হবে। একদম একদম একদম, আমি চাইবো তুমি আমাদের যেন বিনোদনটা দিতে পারো। আজকে সালমান খান কাজ করে যাচ্ছে আর তুমি রিয়াজ, তোমার মাথায় মানে আমি বুঝলাম না যে কি আসলো যে তুমি হচ্ছে রাজনীতির যে যায় যোগ দিলা। তারপর তুমি ফেরদৌস, তুমি কি ধরনের সিনেমা করো আবার যা রাজনীতিতে যোগ দাও? তোমাদের দেখো অবস্থাটা, এখন দেখো বাংলাদেশের মানুষ দূর দূর সাই সাই করে, তোমরা এখন মুখ দেখাইতে পারতেছো না। একদম ডিরেক্টলি বললাম আজকে। তো এরকম আরও অনেকেই আছে যারা একটা সময় পপুলার ছিল, একটা সময় দর্শক চাহিদার তুঙ্গে ছিল। যদি তারা নিজেদের যত্ন নিত, শাকিব খানের মতো ধৈর্যশীল থাকতো, তাহলে হয়তো আজকে বাংলাদেশের সিনেমা এরকম হইতো না। বাংলাদেশটা বিনোদন জগতে বাংলাদেশও এগিয়ে থাকতো। সিনেমা হল অ্যাটলিস্ট 200 তো থাকতো, 200-300 তো থাকতো। সেটা নাই, সেটা শুধুমাত্র শাকিব খানের কারণেই এইটুকু আছে। তো এটাও অনেকে স্বীকার করতে চায় না। এই হচ্ছে দেশের অবস্থা সিনেমার। তো দেখা যাক, শাকিব খানের বরবাদ মেবি 100+ সিনেমা হলে মুক্তি পাবে, সেটা তো পাবেই। মাঝখান থেকে বলির পাঠা হয়, ওই যে আবারও সেই কথা বলতে হচ্ছে, মাঝখান থেকে বলির পাঠা হবে কিছু অভিনেতা, মাঝখান থেকে বলির পাঠা হবে তারা যারা শাকিব খানকে পছন্দ করে না, অথচ এটা বুঝে না যে শাকিব খানের মতো হতে পারলে, এরকম বিনয়ী হতে পারলে আমাদের মাধ্যমেও বাংলা চলচ্চিত্রের উন্নয়ন সম্ভব। আজকে আফরান নিশোর একটা সিনেমা, সিয়ামের একটা সিনেমা, মোশাররফ করিম ভাইয়ের একটা সিনেমা আসতেছে। তো সেই সিনেমাগুলা একদম সীমিত সংখ্যক হলে মুক্তি পাবে, এটা তো আমরা জানি এক প্রকার শিওর। তো সেই সীমিত সংখ্যক হল থেকে কিভাবে বড় বড় সিনেমা হলে বেশি করে মুক্তি পাবে, কিভাবে এইগুলোর প্রসার ঘটবে, সেগুলো নিয়ে কিন্তু কেউই চিন্তা করে না। দিন শেষে চিন্তা করে কি, যে আমার হচ্ছে ফেসবুকে কে আমাকে নিয়ে পোস্ট করতেছে, ফেসবুকে আমার কীরকম সমালোচনার মাধ্যমে আমি আগে আসি, আমাকে নিয়ে কে কিছু ভাইরাল কন্টেন্ট তৈরি করতেছে, ঠিক আছে? তো এইগুলো নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই। আমার মনে হয় যে বাস্তবিকভাবে চিন্তা করা দরকার, যে আমি যদি আজকে শাকিব খানের সিনেমাকে অ্যাপ্রিসিয়েট করি, শাকিব খানকে নিয়ে ভালো কিছু কথা বলি বা কথা না বলে একদম চুপচাপ থাকি, তাহলে শাকিব খানের যে একটা বিশাল অডিয়েন্স আছে তারা আমার সিনেমাও এসে দেখবে, তখন সিনেমার প্রসার ঘটবে। দিন শেষে একটা সময়ে শাকিব খানও থাকবে না, একটা সময় আমিও থাকবো না, নতুন যারা আসবে তাদের জন্য একটা ভালো জায়গা ক্রিয়েট করে দিয়ে যেতে পারবো। কিন্তু সেটা আমাদের তাদেরই লাভ না, এটা করলে তো তাদেরই লাভ। তারা এই জিনিসটা কেন করে না, আমি তো সেটাই বুঝতে পারি না, করে না। এটা খুবই দুঃখজনক। যাই হোক, অনেক তো এগুলো নিয়ে বললাম। ওকে, তাহলে আমরা এখন অ্যানাউন্সমেন্টটা করি। ওইটা হ্যাঁ, এটা অ্যানাউন্সমেন্টটা করে দিই। নতুন চ্যানেল এটা তুমি করে দাও, তুমি যেহেতু তোমার মাথা থেকে এটা থটটা এসে তুমি করো। আচ্ছা যাই হোক, আমাদের আলোচনা আপাতত এইখানেই থাকছে।
এবং এরকম আলোচনা হোক, আরো হোক, এটাই আমি চাই। আমি রিফাত ভাইয়াকে বলবো কিছু বলার জন্য। আমি কি বলবো, আসলে আমি খুবই আনন্দিত যে এই ধরনের একটা পডকাস্ট, এই ধরনের একটা আলোচনায় আমি যুক্ত হতে পেরেছি আজকে রূপমের সাথে। রূপম আমাদের দেশের না, বাট আমাদের ভাষাভাষীর। আর দেশ আলাদা হতে পারে, বাট ভাষা যেহেতু এক, মায়ের ভাষা। সো আমি বিশ্বাস করি যে আমরা এই ভাষাতে, বাংলা চলচ্চিত্রকে রিপ্রেজেন্ট করে আমরা আসলে ভেতর থেকে একটা শান্তি অনুভব করি। একদম 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 বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি। এই যে এই ধরনের আলোচনা হবে নতুন একটা চ্যানেলে, এই চ্যানেল না, এটা হচ্ছে রূপমের চ্যানেল বা আমার চ্যানেল। পার্সোনালি এই চ্যানেলে না, আমরা দুজন মিলে একটা আলাদাই চ্যানেল করতে যাচ্ছি। এই ঘোষণাটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে, ভালো লাগছে। অবশ্যই কমেন্টে জানাবেন যে আইডিয়াটা কেমন। কি রূপম? একদম একদম, শুরুটা হোক, দেখা যাক না, শুরু তো করি। আমরা দুজনেই শুধুমাত্র করবো এমন নয়, সেখানে আমরা গেস্ট হিসেবে অনেকেই আমরা আনবো, সেটা হতেও পারে, অনেকেই আসতে পারে। সেটা যখন আমরা করবো তখনই আপনারা দেখতে পারবেন। তো সাপোর্টটা আপনাদের চাই। আমরা খুব শীঘ্রই চ্যানেলটা ক্রিয়েট করবো এবং চ্যানেল ক্রিয়েট করার পরেই আমরা সেটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো। আমি খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে এই প্রথম আমার মনে হয় যে অনেকেই এই ধরনের চ্যানেল ক্রিয়েট করছে, বাট আমাদের মতো এই উদ্যোগটা নেয় নাই যে দুই দেশ থেকে বাংলাদেশ ইন্ডিয়া থেকে এরকম ভাবে পডকাস্ট চ্যানেল আই থিংক আগে। তবে আমাদের ভাষাটা আবার এক, বিষয়টা হচ্ছে কি যে আমাদের উদ্দেশ্যটা কিন্তু এক, ভাষাটা এক, সিনেমাটা বাংলা হবে, বাংলাকেই আমরা সবথেকে বেশি প্রায়োরিটি দিব। সো বন্ধুরা, বাংলা সিনেমা প্রেমী যত দর্শক আছো, যত সাকিবিয়ান আছো, যত তোমরা সবাই আমাদেরকে একটু সাপোর্ট করো। জাস্ট নতুন চ্যানেল, ওইটা কিন্তু এত রিচ পাবে না, বাট আমরা চেষ্টা করব তোমাদের কাছে পৌঁছানোর জন্য। সো তোমরা প্লিজ ওই চ্যানেলটাকে সাপোর্ট করো। এখনো খুলি নাই চ্যানেল, সো আমরা ওইটা তোমাদেরকে জানিয়ে দেবো, আমরা জানিয়ে দেবো কমিউনিটি পোস্টের মাধ্যমে, সবাই জেনে যাবে। বা আলাদা আমি ইন্ডিভিজুয়াল ভিডিওগুলো তো আমি বলতে থাকবো। খুব ভালো আইডিয়া, রিফাত ভাইয়ের ইয়ে থেকেই আইডিয়াটা এসছে। আমি আজকে হঠাৎ করে আমার মনে পড়েছিল যে তুফানের সময় রিফাত ভাই বলেছিল এরকম একটা পডকাস্ট করবে, সেটা আর তখন হয়নি। তো আমার আজকে আবার মনে পড়েছিল বলে রিফাত ভাইকে কল দিলাম, তখন তারপরে এরকম চিন্তা ভাবনা। দর্শক আমি রূপমকে কথা দিয়েছিলাম যে আমি ওর সাথে একটা পডকাস্ট করব। রূপমই আমাকে এটা প্রথমে প্রপোজালটা দেয়, তারপর আমি বলছিলাম করব, কিন্তু দিন যায়, মাস যায়, বছর চলে যায়, কিন্তু আমি আর ওর সাথে এটা করি না। তো আমি নিজের ভিতরে গিল্টি ফিল হচ্ছিল যে কিরে ভাই, আমি তো এরকম না, একটা মানুষকে বলছি সেটা করতেছি না। রূপম কি ভাবতেছে না জানি। না একদমই না রিফাত ভাই কখনোই ওরকম নয়, এটা রিফাত ভাইয়ের কথা শুনেই বোঝা যায় কোনো কারণে করতে পারে হয়েছিল আসলে। হ্যাঁ, আসলে মানে ব্যাটে বলে মিলে নাই, অনেক সময় হয়েছে যে চাইছি কিন্তু পারি নাই। তো এই তো আমরা আসলাম, বড় ভাবে আসতেছি, একদম আলাদা চ্যানেল নিয়ে আসতেছি। হ্যাঁ একদম হোক, শুরু হোক, দেখা যাক। তারপর দর্শকের রেসপন্স দেখে চেষ্টা করবো প্রত্যেক সপ্তাহে একটা করে কন্টেন্ট দেওয়ার। আমরা তো প্রতিদিন সেই চ্যানেলে কন্টেন্ট দিতে পারবো না, প্রত্যেক সপ্তাহে একটা করে চেষ্টা করবো যে কন্টিনিউ করার, মাঝখানে ওইরকম গ্যাপ যেন না থাকে, জাস্ট প্রতি সপ্তাহে যেন আমাদেরকে দর্শক একসাথে পায়। একদম এবং দেখা যাক কি কমেন্ট আসে তোমাদের থেকে। আশা করবো তোমাদের কমেন্টটা ভালো লাগবে। আই থিঙ্ক আলোচনা শুনতে ভালো লাগবে। হ্যাঁ, ভালো কিছু হবে। আর আজকে তো আমাদের প্রথম আড্ডা, আজকে সো আমরা হয়তো অত হয়তো জমাইতে পারছি কিনা দর্শক ভালো জানে, দর্শক ভালো বুঝবে। তবে আশা করি ডে বাই ডে এই কনভারসেশন আরো বেশি উপভোগ্য হবে দর্শকের কাছে, আরো বেশি আমরা দর্শকের নিকটে পৌঁছাইতে পারবো, একদম হৃদয়ের খুব কাছে। একদম ঠিক কথা বলেছে। যাই হোক, এইখানেই আমরা আমাদের আজকের কনভারসেশন এন্ড করছি। আশা করছি সবার ভালো লেগেছে এই আলোচনাটা। রিফাত ভাই, তুমি যদি কিছু বলতে চাও অবশ্যই বলে দিতে পারো। রাত অনেক হয়ে গেছে, আমরা রাতে আড্ডাটা দিতেছি, কখন দেখতেছে জানি না। যাই হোক, লম্বা সময় আমাদের সাথে থাকার জন্য অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই বাংলা সিনেমা দেখুন, শুধু এপার বাংলা না, ওপার বাংলার সিনেমাগুলো দেখুন। আরেকটা ভিডিওতে আমরা পরবর্তী সময়ে আরও অন্যান্য যে যারা আছে, দেব আছে, জিৎ আছে, সবাইকে নিয়ে কথা বলতে চাই। আমি কাউরে বাদ দিতে চাই না। অবশ্যই সবাই ভালো করতেছে, সবাইকে নিয়ে কথা হোক, বাংলা সিনেমা এগিয়ে যাক, বাংলা চলচ্চিত্রের জয় হোক, এটা বলেই ভিডিওটা, আমাদের এই পডকাস্টটা আমরা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।